তো গুড ইভিনিং সকলকে। তোমাদের পরীক্ষার আগে এই ছন্দের নোটস আমি পাঠিয়ে দিয়েছিলাম দুদিন আগেই। তো আজকে আমি জাস্ট একটু আলোচনা করে দিতে চাইছি যে বিষয়গুলো থেকে কিভাবে কি প্রশ্ন আসে বা তোমরা কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে ছন্দ অলঙ্কারটা। পরীক্ষার পর বা পরীক্ষার আগে যদি সুযোগ হয় আমরা ইউনিট 1 নিয়ে আলোচনা শুরু করে দেব, কিন্তু তার আগে ছন্দ অলঙ্কার যেহেতু আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করব ছন্দ অলঙ্কারটা একটু বুঝে নেওয়ার। আমি কিছু জিনিস আজকে তোমাদের সাথে জাস্ট আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছান্দসিক এর নাম এবং বিভিন্ন ছন্দকে তারা কী নাম দিয়েছেন। যেমন অমূল্যধন মুখোপাধ্যায় স্বরবৃত্ত ছন্দের নাম দিয়েছেন শাসাঘাত প্রধান ছন্দ। মাত্রাবৃত্ত ছন্দের কী নাম দিয়েছেন? ধ্বনি প্রধান ছন্দ। এবং অক্ষরবৃত্ত ছন্দের নাম দিয়েছেন তান প্রধান ছন্দ। এগুলোর কারণ আছে। এবার এই কারণগুলোকে ভেঙে 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 এই মুহূর্তে বোঝানোর সময় নয়। তোমাদেরকে জাস্ট মোটামুটি এটা কিন্তু একদম সেই এক প্রকার বলতে পারো যে মোটামুটি মুখস্থ করে নিতে পারলেই ভালো, এবং খুব বেশি সময় লাগবে না। একটু যদি বারবার করে রিভাইজ করো, একদিনে হবে না, প্রতিদিন একটু করে যদি দেখো তাহলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। যেমন নীলরতন সেন দলবৃত্ত বলেছেন স্বরবৃত্তকে, কলাবৃত্ত বলেছেন মাত্রাবৃত্তকে এবং মিশ্রবৃত্ত বলেছেন অক্ষরবৃত্তকে। তারাপদ ভট্টাচার্য বলবৃত্ত বলেছেন। বলবৃত্ত শব্দটার একটা নতুন শব্দ। স্বরবৃত্ত ছন্দকে তিনি বলবৃত্ত বলেছেন। কে? তারাপদ ভট্টাচার্য। মাত্রাবৃত্তকে মাত্রাবৃত্তই বলছেন, অক্ষরবৃত্তকে অক্ষরবৃত্তই বলছেন। এই বলবৃত্ত এটা খুব ইম্পর্টেন্ট, আসতেই পারে পরীক্ষায়। শাসাঘাত প্রধান এটা আসতে পারে পরীক্ষায়। তান প্রধান, ধ্বনি প্রধান এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বরমাত্রিক কে বলছেন? রাখালরাজ রায়। সুধীভূষণ ভট্টাচার্য তাহলে স্বরবৃত্তকে কী বলছেন? দেশজ ছন্দ। দেখো এখানে সম্পূর্ণ লিস্টটা দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু বিষয়গুলোকে একটু অবশ্যই পড়ে যেও, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। ঠিক আছে, আমি আর এগুলোকে রিপিট করছি না। এই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই যেন পড়ে যাবে, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি। এছাড়াও দেখো রচয়িতার নাম এবং গ্রন্থের নাম, ছন্দ বিষয়ে কে কোন গ্রন্থ লিখলেন, এবং পাশে দেখো প্রকাশ সালগুলো দেওয়া হয়েছে। প্রকাশ সাল দেওয়ার কারণ কি? কারণ অনেক সময় নেটে প্রশ্ন আসে যে প্রকাশ সাল অনুযায়ী গ্রন্থগুলিকে সাজাও, মানে দেখা যাবে যে ওই ছক দিয়ে দিল এবং সেটাকে মেলাতে বললো। তো এই বিষয়টা আছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দ নামক গ্রন্থটি লিখছেন 1936 সালে। তো এই 1936 খ্রিস্টাব্দে যে ছন্দ বিষয়ক গ্রন্থটির নামই ছন্দ, শুধু ছন্দ। অমূল্যধন, এগুলো তোমরা হয়তো কিছু কিছু জানো। অমূল্যধন মুখোপাধ্যায় বাংলা ছন্দের মূল সূত্র গ্রন্থ লিখেছেন 1932 সালে। পবিত্র সরকার লিখছেন ছন্দতত্ত্ব ছন্দ রূপ 2001 সালে। নীলরতন সেন বাংলা ছন্দ জয়দেবের গীত গোবিন্দ নামক একটি গ্রন্থ লিখছেন। সালটা জানা যায়নি, তোমরা যদি দেখতে পাও ইন্টারনেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে একটু দেখে নিও। লালমোহন বিদ্যানীতি কাব্য নির্ণয় লিখছেন 1864। এইভাবে দেখো দেওয়া রয়েছে। ঠিক আছে, শঙ্খ ঘোষ লিখছেন ছন্দের বারান্দা 1975, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখো এখানে প্রচুর ভালো ভালো জিনিস দেওয়া রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ছন্দগুরু রবীন্দ্রনাথ 1945 খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশ ওনার নাম পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। ছন্দ গ্রন্থটি লিখছেন উনি, মানে দ্বিতীয় প্রকাশ হচ্ছে 1962-তে বিশ্বভারতী থেকে। বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান, এই গ্রন্থটি 1931 খ্রিস্টাব্দে লেখা হচ্ছে। প্রবোধচন্দ্র সেনের গ্রন্থ কিন্তু এগুলো। প্রবোধচন্দ্র সেনকে দেখো ওপরে রাখিনি, অনেক গ্রন্থ লিখেছে তো ছন্দ সম্পর্কে, বিখ্যাত ছন্দশিক, তার জন্য নিচে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তোমরা যেন অবশ্যই দেখবে। ঠিক আছে, ছন্দ পরিক্রমা, ছন্দ জিজ্ঞাসা, দেখো বাংলা ছন্দ সমীক্ষা, বাংলা ছন্দ চিন্তার ক্রমবিকাশ, এরকম করে প্রচুর দেওয়া রয়েছে। আরও বইয়ের নাম পেলে অবশ্যই নিজেরা নোট করে রাখবে। এটা তো আমি দিয়ে দিই, কারণ আমি যতটা পেরেছি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি ম্যাক্সিমামটাই, যদি তাও কিছু থাকে সেগুলো নিয়ে নিও। এরপর দেখো এখানে আরও এবার মিশ্র কলাবৃত্ত ছন্দ সম্পর্কে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে আগের দিন মিশ্র কলাবৃত্ত ছন্দ সম্পর্কে পড়িয়েছি, তবু এখানে নোটসটা দেওয়া রয়েছে। এবার আমি যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে দেখো দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এই যে দেখো আচ্ছা, এটা
ঘুরবে না বোধ হয়, হ্যাঁ ঘুরবে। দেখো সেটা হচ্ছে এই যে সনেট, এই সনেট সম্পর্কেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য আমি তোমাদেরকে নোটসটা দিয়ে দিয়েছি, দেখবে এইগুলো একটু দেখে নেবে যে অক্ষরবৃত্ত রীতির পয়ার ও মহাপ্রয়ারে প্রতিষ্ঠিত সনেট। পয়ারে প্রতিষ্ঠিত সনেটে প্রতি চরণে 14টি মাত্রা থাকে এবং মধুসূদন তার প্রবর্তক, যেমন বঙ্গভাষা নামক একটি সনেট লিখেছেন। মহাপয়ারে প্রতিষ্ঠিত সনেটে থাকে প্রতি চরণে 18টি মাত্রা। মহাপয়ারে 18টি মাত্রা থাকার কারণ কি, কারণ এটা 8-10 মাত্রা, তোমরা জানো পয়ার হচ্ছে 8-6 মাত্রা, তাহলে 14টি মাত্রা হচ্ছে। কিন্তু মহাপয়ারে কিন্তু সনেটে কিন্তু মাত্রা সংখ্যা হবে 8-10-18 মাত্রা হবে মোট। লাইন মানে যেগুলো পংক্তি তার সেটা তো 14টা চরণ বা 14টা পংক্তিই হবে, কিন্তু মাত্রা কিন্তু 18 মাত্রা হবে মহাপয়ারের ক্ষেত্রে। এটা তোমরা জানো। সনেটে থাকে মোট 14টি চরণ, দেখো 14টি চরণ মানে 14টি লাইন থাকবে। তার মধ্যে প্রথম তো সনেটে দেখো 14টি চরণ থাকে, এরকম প্রথমে 8টা চরণ থাকে, তারপরে 6টা থাকে, 8-6। প্রথম 8টা চরণকে বলা হয় অক্টেভ, এবং তারপরে যে 6টা লাইন থাকে সেটাকে বলা হয় সেস্টেট অর্থাৎ ষটক। ষটক নয় কিন্তু উচ্চারণটা ষটক। এবং এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এর দেখো পেত্রারিকীয় সনেট রয়েছে, শেক্সপিয়ারীয় সনেট রয়েছে, ফরাসি সনেট রয়েছে। এই মিলগুলো আমি আর তোমাদেরকে বলছি না, এগুলো কিন্তু তোমরা অবশ্যই এই নোটসটা কিন্তু পড়ে নেবে। আমার আজকের ক্লাসটা মূলত বলার কারণ হচ্ছে পরীক্ষার আগে এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসতেই পারে। শেক্সপিয়ারীয় সনেট এদের মিল কেমন, ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ ঘ গ নাকি ক খ ক খ গ ঘ গ ঘ, কীরকম কেমন মিল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা তোমরা একটু দেখবে। এছাড়াও দেখো এখানে একটা গোটা সনেটই দিয়ে দেওয়া হয়েছে, প্রার্থনা কবিতাটি। এছাড়াও দেখো অমিত্রাক্ষর ছন্দ কী, ব্ল্যাঙ্ক ভার্স থেকে আসছে, তোমরা জানো যে মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। এইটা কিন্তু আমি এই জন্য মূলত বলার চেষ্টা করছিলাম যে অমিত্রাক্ষর কোনো আলাদা ছন্দ নয়, অমিত্রাক্ষর আসলে ওই পয়ার মহাপয়ারেরই রূপ, কিন্তু অমিত্রাক্ষর অর্থাৎ যেখানে মিল থাকে না। যেমন দেখো থর থর থরে মহি কাঁপিয়া সঘনে, 8-6 কল্লোলিনী উথলিয়া সভয়ে জলধি, অধীর ভূধর বজ্র ভীমার গর্জনে। মিল আছে অমিত্রাক্ষর, ঠিক আছে। তো মিল নেই, দেখো সঘনে জলধি গর্জনে কোনো মিল আছে, মিল নেই। তো এই বিষয়গুলো চেয়ে, তো এখানে দেখো আবার মিল রয়েছে, চরণান্তিক মিল রবীন্দ্রনাথ বজায় রেখেছেন। হে সুন্দরী বসুন্ধরে তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গিয়ে, তো মিল রেখেছে, তাহলে এটা মিত্রাক্ষর। তো এই হচ্ছে ব্যাপার। এইগুলো একটু দেখবে। মুক্তক ছন্দ সম্পর্কেও দেখো দেয়া রয়েছে, এইটাও তোমাদের পাঠিয়ে দিয়েছি, এগুলো একটু দেখে যাবে। দেখে গেলে কি হবে, সেটা হচ্ছে যে পরীক্ষায় বাই চান্স চলে এলে তখন কিন্তু তোমাদেরকে আর ভাবতে হবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো অবশ্যই একটু দেখে যেও। আমি তো তোমাদেরকে ছন্দ সম্পর্কে ক্লাসগুলো নিলাম, যদি মন দিয়ে করেছো বা অবশ্যই সেখানে আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, এখান থেকে দেখে নিও। মুক্তক যেমন শুধু যে অক্ষরবৃত্তেরই হবে এমন নয়, দেখো স্বরবৃত্ত রীতিরও মুক্তক রয়েছে, তাই না। আমি যে সেই বৈশাখী মেঘ বাঁধন ছাড়া ঝড় তাহারে দিল তারা, দেখো 4-4-4-4-2-4 এইরকম স্বরবৃত্ত ছন্দের মুক্তক রয়েছে। আবার মাত্রাবৃত্ত ছন্দের মুক্তক রয়েছে। আসুক নিবিড় নিদ্রা তামসি মসির তুলি ধাই, অতীত দিনের বিদ্রুপ বাণী রেখায় রেখায় মুছে মুছে দিক স্মৃতির পাত্রতে। এটা হচ্ছে 6 মাত্রার হবে মানেই আমরা জানছিলাম যে একটা মাত্রাবৃত্ত ছন্দ হওয়ার সম্ভাবনা প্রবল, এবং তার মাত্রা গণনার পদ্ধতি অবশ্যই দেখতে হবে, লয় দেখতে হবে, এগুলো রয়েছে। অক্ষরবৃত্তে মানে মুক্তক ছন্দ রয়েছে। তো মুক্তক ছন্দ বিভিন্ন ছন্দের ক্ষেত্রে হতে পারে কি, রবীন্দ্রনাথের এটা একটা সৃষ্টি বলতে পারো। তো এই বিষয়গুলো তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। এরপর আমরা যেটা মেনলি জানবো সেটা হচ্ছে দেখো আমি এই পিডিএফটাও তোমাদেরকে আজকে বলেছিলাম, আমি এগুলো তোমাদেরকে কেমন করে প্র্যাকটিস করতে বলেছি একটু দেখে নাও। এই যে 8 পনে কিনিয়াছি আতসের চিনি, অন্য লোকে ভুয়া দেয় বা বুড়া দেয় ভাগ্যে আমি চিনি।
এটা কী অলঙ্কার। তোমরা কিন্তু ওই লেখা উপরে লেখাগুলো পড়বে না বা নিচের লেখাগুলো পড়বে না, তোমরা শুধু দেখবে এটা নিজেরা বুঝতে পারছো কি না কী ছন্দ। তাহলে দেখো, প্রথম চিনি আর দ্বিতীয় চিনির অর্থ কি এক? কোনোদিনই এক নয়। তাহলে যেহেতু প্রথম চিনি মানে হচ্ছে আর্থের চিনি, চিনি মানে হচ্ছে যেটা আমাদের মিষ্টি, আবার ভাগ্যে আমি চিনি মানে এই চেনা, চেনা জানা, তো এটা তাহলে কোন অলঙ্কার হবে? এইটা তোমাদেরকে কি করতে হবে না, এইটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। আমি এটাই বলতে চাইছি যে আসলে তোমরা এইভাবে চিনতে পারছো কি না এইটা করো। পূজাশেষী কুমারী বললে, ঠাকুর আমাকে মনের মতো একটি বর দাও। এটা এটা কি অলঙ্কার? এখানে দেখো, বর শব্দের না ভেঙে দুটো অর্থ পাবে তুমি। একটা হচ্ছে, একটা বর মানে হতে পারে বর, অর্থাৎ যেটা আমরা বলি আশীর্বাদ করে যে বর ভগবান দেন সেই বর। একটা হতে পারে যে জামাই, বর, হাজব্যান্ড। তাহলে আমার কথাটা হচ্ছে যে এইটা দেখে তোমরা চিনতে পারছো যে এটা অভঙ্গ শ্লেষ হচ্ছে। যমকে কিন্তু দুবার ব্যবহার হচ্ছে, দেখো, চিনি চিনি, কিন্তু দুটো আলাদা আলাদা অর্থে। ভারত ভারত খ্যাত আপনার গুণ। কিন্তু শ্লেষের ক্ষেত্রে একবার ব্যবহার হয় দুটো অর্থ, এটা আবার ভাঙতেও হচ্ছে না, তাই অভঙ্গ শ্লেষ। তো এই বিষয়গুলো কিন্তু ভালো। দেখো, আমি কেন চিনে যাচ্ছি, আমি কিন্তু পড়ছি না সেভাবে, আমি চিনে যাচ্ছি কেন? কারণ আমার ছন্দ সম্পর্কে সেই চর্চাটা রয়েছে। তোমরাও একদম 100% পারবে, ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই। কিন্তু সেই চর্চাটা ওই প্রতিদিন একটু করে চর্চা করতে হবে। তাহলে দেখবে এইভাবে চর্চাটা করো। আমি বলতে চাইছি যে এত কিছু পাঠিয়েছে, এগুলো যদি মনে হয় পড়ো, কিন্তু তার আগে চিনতে পারছো কিনা রজনীগন্ধা বাস বিলালো, সজনীগন্ধা আস বিলালো, চিনতে পারছো কিনা। আগে এটার মধ্যে শব্দালঙ্কার খোঁজার চেষ্টা করো, তারপরে তুমি সেটার মধ্যে অর্থালঙ্কার খোঁজার চেষ্টা করো। এটাকে দিয়ে ভাবো যে এখানে কোন বৈশিষ্ট্যটা পাচ্ছে। এইটা কিন্তু সবই যে অর্থালঙ্কার থাকবে এমন না, এটা শব্দালঙ্কার হতে পারে। তাই আগে শব্দালঙ্কার দেখো, তারপরে এটার মধ্যে অর্থালঙ্কার খোঁজার চেষ্টা করো। তারপরে পরীক্ষায় তো অপশন থাকবে, এই অপশনের 4টের মধ্যে ভেবে নিলেই হলো যে কোন বৈশিষ্ট্যটা এখানে রয়েছে। চিনতে পারছো কিনা দেখো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হচ্ছে। কবরী দিল করবী মালে ঢাকি। দেখো, কবরী দিল করবী মালে ঢাকি। বাক্যকে অধিকার করেছে কাব্য। এই যে বাক্য থেকে কাব্য, এই বিষয়গুলো বুঝতে পারছো কি না আগে দেখো। শব্দালঙ্কার, অর্থালঙ্কার, এখানে কিন্তু সবই শব্দালঙ্কারই বেশি আছে, অর্থালঙ্কার শুধু উপম উৎপ্রেক্ষা আছে। একটু দেখো নিজেরা চিনতে পারছো কি না। আমার শুধু এটুকুই মানে একটা ক্লাসে বলার রয়েছে। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে বিষয়গুলোকে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করো। পরীক্ষার সময় কিন্তু যত উদাহরণ প্র্যাকটিস করে যাবে, যত তোমরা চিনতে পারবে, ততই তোমাদের জন্য ভালো। তো এই কারণে আমি এই বিষয়টা বলার জন্য আমি শুধুমাত্র মানে বলতে চাইছি আর কি, যে তোমরা প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে, পরীক্ষার আগে 15টা দিন বিশাল ভাইটাল। তোমরা যদি সেইভাবে মানে পড়তে পারো, তাহলে কিন্তু মানে সত্যিই একটা দারুণ ব্যাপার হবে এবং দেখবে পরীক্ষায় অনেক ভালো ফল করতে পারছো। তো যাই হোক, এভাবে পড়ো। যে কোনো ডাউট হলে আমাদেরকে বলবে, আমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। পড়াশোনাটা করো, আর তারপরে তো পরে আমরা ইউনিট 1-এর ক্লাস মোটামুটি নেওয়ার চেষ্টা করছি। সেগুলো যখন নেব তখন তো মোটামুটি রয়েছে। ঠিক আছে, চলো।